হায় হায়, এগুলো কি মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা আবার এত কালো হয় নাকি? মধ্যে আবার জলে ভেসে এসেছে এই খরস্রোতা নদীতে। এখন বুঝলাম, এই কালো রঙের জন্যই হয়তো এদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে। ওই তোরা যখন একবার আমার কাছে চলে এসেছিস, তখন আমি তোদের সন্তান স্নেহে আমার কাছে আগলে রাখবো। এই থেকে আমি তোদেরকে পরম যত্নে আগলে রেখেছি, জাদুবিদ্যা শিখিয়েছি। আমি তো চিরকাল তোদেরকে সন্তানই ভেবেছি। তবে এখন তো আমি অন্তিম সময়ে চলে এসেছি। তবে তোদের একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোন। তা দুজন দেখতে অনেক কালো, সমাজের মানুষজনরা তোদের ভালো চোখে দেখবে না। তাই আমি তোদেরকে নিয়ে এতদিন নির্জন জায়গায় ছিলাম। আমি চলে গেলে তো তোরা আর এখানে থাকতেও পারবি না, আর মানুষ সমাজে যেতেও পারবি না। তাই আমি তোদেরকে দুটো পাখি বানিয়ে দিচ্ছি। তোরা হবি কথা বলা পাখি। তবেই যে লোকজন তোদের কদর করবে। মা, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে তো আমরা বড্ড অসহায় হয়ে পড়বো। গো মা, তুমি আমাদের এভাবে একা ফেলে চলে যেও না গো। আমরা যে বড্ড একা হয়ে যাব। পাগলি মেয়ে আমার, এমন করে কেন ভাবছিস বলতো? আর তাছাড়া জন্ম মৃত্যু সব তো বিধাতার হাতে। এই আমার তো মরণকে ঠেকানোর কোনো উপায় নেই, তাই না? তবে আমি তোদের জন্য যা সিদ্ধান্ত নিয়েছি তা খুবই ভেবে চিন্তেই নিয়েছি। কিস বাছা, তোরা ভালো থাকবি। এসব কথা বলে বৃদ্ধা জাদুকর্ণী তার জাদু বলে দুই কালো কন্যাকে দুটো পাখিতে পরিণত করে দেয়। তখনই জাদুকর্ণী মারা যায়। আরে বোন, আজ থেকে আমরা দুজন যে এতিম, নিজের বাবা মায়ের খোঁজও জানি না। আর আশ্রয়ে আমরা এতদিন থেকে বড় হয়েছি, সেও আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। তবে চল বোন, এবার আমরা মুক্ত আকাশে উড়াল দেই। পর ওরা দুই পাখি আকাশে উড়াল দেয়, আর উড়তে উড়তে তারা দুজন একটা গাছের ডালে গিয়ে বসে। বোন, আমি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে, খুব খিদে পেয়েছে আমার। কি খাওয়া যায় বলতো? এটা তো আমিও বুঝতে পারছি না রে বোন। উড়তে উড়তে মানুষের সমাজে এসে পৌঁছালাম। এখানে তো আগে কখনোই আসিনি, আর কাউকে চিনিও না। কাছে যে এখন খাবার চাইবো। ওই দেখ বোন, একটা লোক রুটি বিক্রি করছে। চল চল, ওই লোকটার কাছে গিয়ে দেখি একটা রুটি দেয় কিনা। এই সহজেই না তুই কথাটা বলে ফেললি। চেনা নেই জানা নেই ওই মানুষটা আমাদের কেন রুটি দেবে বলতো? থেকে বরং চল আমরা দুজন রুটি চুরি করে নিয়ে পালিয়ে যাই। তোতামনির কথা শুনে তোতামনিও রাজি হয়ে যায়। ওর দুজন রুটিওয়ালার কাছে যায়, আর হঠাৎই হীরামণি একটা রুটি নিয়ে পালিয়ে যায়। আর তোতামণি একটা রুটি নিতেই রুটিওয়ালা তোতামণিকে ধরে ফেলে। এই যে ধইরা ফেলাইছি, শয়তান পাখি, তোদের তো সাহস কম না দেখি। ওরা আমার হেরে আসছিস রুটি চুরি করতে, তবে আজ তো তোদের রক্ষা নাই। আমি তো রুটি নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু বোন তো সেই ধরাই পড়লো। না, বোনকে বাঁচাতেই হবে। কাকু, তুমি আমার বোনকে ছেড়ে দাও না গো কাকু। হায় হায়, এখানে তো আরেকটা এসে জুটেছে। দাঁড়া, তোদের দুজনরে ধইরা ফেলাইছি, তোদের দুজনরে লইয়া এখন জমিদার মশাইয়ের কাছে যামু। এ কেমন কথা বাবু? আজকাল পাখিরাও চুরি করতে শুরু করেছে নাকি? তো সুন্দর পাখি দুটোকে আমি কি শাস্তি দেই বলো তো? চুরির শাস্তি তো 50 বেতের আঘাত। 50 বেতের বাড়ি খেলে তো পাখি দুটোর এত সুন্দর সুন্দর পালক ঝরে পড়বে, আর পাখি দুটো মারাও যেতে পারে। হ্যাঁ, 50টা বেতের আঘাত? ও জমিদার মশাই, আমরা ইচ্ছে করে চুরি করিনি গো। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছি। তাছাড়া রুটিওয়ালার কাছে রুটি চাইলেও তো উনি দিত না, তাই না? ও মা, এই পাখি দুটো দেখছি কথাও বলে রে। বলছে কি, ও রুটিওয়ালা, আমি তোমাকে রুটির ক্ষতিপূরণ দিচ্ছি, তবুও আমি অত সুন্দর এই পাখি দুটোর শাস্তি দিতে পারবো না। বলি কি, ওরা দুজন আমার কাছেই থাক। এই নাও,
মুক্তোর মালাটা নাও রুটিওয়ালা, এটা বিক্রি করলে তোমার রুটির ক্ষতিপূরণ পেয়ে যাবে। বলছি কি জমিদার মশাই, আপনি বলছেন জন্যই নিচ্ছি, নইলে এই পাখি দুটোর কপালে আজ কি যে হতো। এই যে পাখি, তোরা দুজন আজ থেকে আমার এই প্রাসাদেই থাক। আমি তোদের খাঁচায় রাখছি না বলে আবার পালিয়ে যাস না বাবু। না না, আপনি কি যে বলেন না জমিদার মশাই, আপনার জন্যই তো রুটিওয়ালার কবল থেকে বাঁচলাম। জমিদার মশাই, আমাদের তো বড্ড ক্ষুধা পেয়েছে। ও এই কথা, দাঁড়া আমি এক্ষুনি তোদের দানা দেওয়ার ব্যবস্থা করছি। আগে জমিদার মশাই, আমরা তো দানা কুটো খাই না, আমরা তো মানুষের মতোই ভাত রুটি এইসব খাবার খাই। আরে আরে, তাই নাকি? তাহলে তো ভালোই, জমিদার বাড়ির মজার মজার খাবার খেতে পারবি। তবে আমি ওসব খাবারই দিতে বলছি। এরপর জমিদার দাসীকে খাবার আনতে বলে, আর দাসী থালা ভর্তি মজার মজার খাবার নিয়ে আসে। হীরামণি ও তোতামণি মজা করে খাবার খায়। জমিদার বাড়িতেই বেশ আরাম আয়েশে দিন কাটাতে থাকে। আরে আরে গিন্নিমা, আপনি এখানে দাঁড়িয়ে সকলের আড়ালে চোখে জল ফেলছেন কেন? না কি হয়েছে গো গিন্নিমা? কি আর বলি বাপু, তোরা দুজন তো এখন এই ঘরের সদস্য হয়েছিস, তোদেরকে সত্যি কথা বলাই যায়, তবে তোরা যেন আবার কাউকে বলিস নে। না গিন্নিমা, আমরা কাউকে কিছুতে বলবো নে। আপনি দুঃখের কথা আমাদের বলতে পারেন। ওরা সকলেই তো জানিস আমি নিঃসন্তান। বাপু, আমি কিন্তু বন্ধা নই, আমি দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। এই কন্যা দুটো কালো ছিল, আর তোদের জমিদার মশাই সকলের চোখের আড়ালে সে কালো কন্যা দুটোকে জলে ভাসিয়ে দিয়েছিল। এখন অব্দি মেয়ে দুটোর কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে। কি, তবে কি তোমরাই আমাদের বাবা মা? নদীর জলে ভেসে গিয়ে আমরা এক জাদুকর্ণীর কাছে গিয়ে পৌঁছাই। জাদুকর্ণী সন্তান রূপে আমাদের বড় করেন। মানেটা কি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, সবটা আমাকে খুলে বলতে দেখি। পর হীরামণি আর তোতামণি আসল রূপে ফিরে আসে, আর সব ঘটনা জমিদার গিন্নিকে খুলে বলে। এসব কথা আড়াল থেকে জমিদার শুনতে পেয়ে সেখানে চলে আসে। চোখের জল ফেলতে ফেলতে বলে, গিন্নি, সন্তান হারিয়ে কি তুমি একাই কষ্ট পাচ্ছ? আমিও তো অনেক কষ্ট পেয়েছি, সেটা কাউকেই বুঝতে দেইনি। তবে ভুলটা আমি করেছিলাম। আমি সুন্দরের পূজারী হলেও এত বছর পর বুঝতে পেরেছি কাউকে গায়ের রঙের জন্য ছোট করতে নেই। তোরা আমার বুকে আয় মা, আমি আর তোদের হারাতে চাই না। কথা বলে জমিদার তার দুই কন্যাকে বুকে জড়িয়ে নেয়। গ্রামের নাম নিশ্চিন্তপুর। গ্রামের মানুষজন নিশ্চিন্তে বসবাস করত। সেই গ্রামের বড় রাস্তার পাশে একটা পুরনো বট গাছে এক ডাইনি বাস করত। পশু পাখি জীবজন্তু রক্ত খাওয়াই ছিল ডাইনির একমাত্র কাজ। সে সারাদিন গাছে বসে পাহারা দিত। মাঠ থেকে যদি কেউ গরু আনতে ভুলে যেত বা কোনো পশু হারিয়ে যেত, তাহলে ডাইনি পশুর ঘাড় মোটকে রক্ত চুষে খেত। আর খাবার না পেলে সে কোনো গোয়াল ঘরে গিয়ে হানা দিত, আর সেখানে গিয়ে সবচেয়ে মোটাসোটা পশুর রক্ত খেয়ে আবার সেই বট গাছে যেত। যে পশুটা মারা যেত তার গলায় শুধুমাত্র 2টি দাগের চিহ্ন পাওয়া যেত। গ্রামবাসীরা ভাবতো হয়তো সাপে কেটেছে। এভাবে ডাইনির দিন কেটে যাচ্ছিল। একদিন ডাইনি বট গাছের উপরে পা ঝুলিয়ে বসেছিল। তখন গাছের নিচ দিয়ে একদল বরযাত্রী যাচ্ছিল। বউ গরুর গাড়িতে বসেছিল, আর বর সহ বরযাত্রীরা তার সাথে সাথে যাচ্ছিল। বড় বউকে অনেক সুন্দর লাগছিল। বট গাছের উপরে বসে ডাইনি সবকিছু লক্ষ্য করলো। তার খুব খারাপ লাগলো। ইস, বর বউকে কত সুন্দর লাগছে, আমি যদি এরকম করে বউ হতে পারতাম। কিন্তু আমার মতো ডাইনিকে কে বিয়ে করবে? আমি যদি এ চেহারায় কারো সামনে যাই, তাহলে তো সে আমাকে ভয় পেয়ে দৌড়ে পালাবে। না, এ হতে পারে না। আমার মনে যা ইচ্ছে হয় আমি যে কোনো উপায়ে তা করে থাকি।
সে বসে বসে কি করা যায় তা ভাবতে লাগলো। কিছুক্ষণ পর একটা রাখাল ছেলে অনেকগুলো গরু সেই গাছের নিচ দিয়ে নিয়ে যাচ্ছিল। ছেলেটাকে দেখে ডাইনির মনে দুষ্ট বুদ্ধি খেলে গেল। যাক, ভালো একটি ছেলে পাওয়া গেল। ছেলেটাকে দেখে খুব সহজ সরল মনে হচ্ছে। এমন করেই হোক, একে আমার বিয়ে করতেই হবে। তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হবে, আর গরুগুলোর রক্ত আমি মজা করে খেতে পারবো। ডাইনি বটগাছের ডালে বসে অপেক্ষা করতে লাগলো কখন ছেলেটি ফিরে আসে। এদিকে সারাদিন কেটে যাওয়ার পর বেলা গড়িয়ে এলে রাখাল ছেলেটি মাঠ থেকে গরু নিয়ে বাড়ির পথে ফিরে চলল। এক সময় সে ওই বটগাছটির নিচে এসে উপস্থিত হয়। ডাইনি দেখলো এই সুযোগ। ওই তো ছেলেটি আসছে। এখন এই সুযোগে আমি ওর পিছু নেব আর ওর বাড়িটা চিনে আসবো। আর সুযোগ বুঝে আমি এমন চালাকি করব যে ও আমাকে বিয়ে করতে বাধ্য হবে। ডাইনি তখন রাখাল বালকের পিছু পিছু চললো। রাখাল পাশের গ্রাম রায়পুরে থাকতো। ডাইনি লুকিয়ে লুকিয়ে রাখাল পালকের বাড়িটি চিনে নিল। এরপর সে ওই গ্রামের রাস্তার পাশে একটা বটগাছে আশ্রয় নিল। এই তো আমার থাকার মতো আশ্রয় পেয়েছি। এখন থেকে আমি এখানেই থাকবো। কাল যখন রাখাল ছেলেটা গরু নিয়ে এই দিক দিয়ে যাবে, তখন আমি ওর মুখোমুখি হব। পরের দিন একইভাবে রাখাল ছেলেটি গরু নিয়ে বের হলো। বিকেলে যখন মাঠ থেকে গরু নিয়ে ফিরছিল, তখন ডাইনিটা একটা অপূর্ব সুন্দরী কন্যার রূপ ধরে বটগাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। রাখাল ছেলেটা কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি। এখানে আমার কেউ নেই। তোমার নাম কি আর কোন গ্রামে তোমার বাড়ি? আমার নাম ইলা। আমার গ্রাম অনেক দূরে। আমার মা বাবা জ্বরে কবলে পড়ে মারা গেছে। এখন আমার কেউ নেই। আমাকে দয়া করে তোমার বাসায় আশ্রয় দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং আমার সাথেই চলো। আমি তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। এই বলে রাখাল ছেলেটি ডাইনিকে নিয়ে তার বাড়িতে ফিরে এলো। ফিরে এসে সে মেয়েটিকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। ডাইনি তখন ছেলেটার মাকে একই কথা বলল এবং খুব করে কাঁদতে লাগলো। ডাইনির কান্না দেখে রাখাল ছেলের মায়ের মন গলে গেল। তোমাকে দেখে তো খুব দুঃখী মনে হচ্ছে। ঠিক আছে, তুমি আমাদের বাড়িতেই থাকো। তোমাকে যদি আমার ছেলের সাথে বিয়ে দেই, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না মা, আমার কোনো আপত্তি নেই। আপনারা আমাকে অনেক দয়া করেছেন। পরের দিন ডাইনির সাথে রাখাল ছেলে বিয়ে হয়ে গেল। তার মনের আশা পূরণ হলো। কিন্তু বউ হলে কি হবে? সে তো ছিল একটা ডাইনি। তার তো রক্ত খাওয়ার পিপাসা। তাই বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন সে চুপি চুপি উঠে যায় এবং কোনো একটা পশুকে মেরে তার রক্ত শুষে খেয়ে চলে আসে। আর কোথাও না পেলে সে নিজেদের গোয়াল ঘরে হানা দেয় এবং রাখালের গরুগুলোকে মেরে তার রক্ত খেয়ে নিত। এভাবে কয়েকদিনের মধ্যে গ্রামের অনেক জায়গায় মৃত পশু দেখা গেল। প্রত্যেকটা পশুর গলার কাছে ছিল দুটি করে ফুটো, যা দেখে স্পষ্ট বোঝা যেত যে কেউ তার রক্ত খেয়েছে। জানো মা, আজকেও না আমাদের গোয়াল ঘরে একটা গরু মারা পড়েছে। গতকালকে সুমন কাকুদের গরু মারা পড়েছিল। এভাবে প্রতিদিন কারো না কারো গরু ছাগল মারা পড়ছে। বলিস কি? আগে তো এমনটা ছিল না। আমাদের গায়ে কখনো কারো গরু বা ছাগল এভাবে মারা গিয়েছে আগে তো শুনিনি। হ্যাঁ মা, ঠিকই শুনেছ। সবাই বলা বলি করছে আমাদের গায়ে নাকি ডাইনির উৎপাত বেড়েছে। কারণ গরু ছাগল যেভাবে মারা যাচ্ছে তা দেখে সবাই বলছে কোনো ডাইনি গরুগুলোর ঘাড় মোটকে রক্ত শুষে খাচ্ছে। সেদিন রতন কাকা দেখেছে পাশের বটগাছে একটা ডাইনি নাকি পা দুলিয়ে দুলিয়ে বসেছিল। এখন সবাই মিলে খুঁজে দেখতে হবে ডাইনিটা কার বাড়িতে উঠেছে, না হলে আমাদের গায়ের একটা পশুও আর জ্যান্ত থাকবে না। রাখালের মা অনেক চালাক ছিল। তার মনে একটা খটকা লাগলো। সে মনে মনে ভাবলো, আচ্ছা এমন তো নয় নতুন বউটা অনাথ মেয়ে হিসেবে আমার বাড়িতে এসে উঠেছে। সেই মেয়েটাই আসলে ওই ডাইনি হতেও পারে। সে একটি সুন্দর মেয়ের রূপ ধারণ করে এখানে এসেছে আর প্রতি রাতে একটা করে গরু মেরে খাচ্ছে। আবার নাও হতে পারে।
কিন্তু যাই হোক, এর রহস্য আমায় বের করতেই হবে। রাখালের মা তখন তার বউয়ের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়লো, তখন রাখালের মা ঘুমের ভান করে চুপ করে শুয়ে রইলো। সে আসলে দেখতে চেয়েছিল রাতের বেলা বউ কি করে। এদিকে প্রতিদিনের মতোই ডাইনির রক্ত পিপাসা জেগে উঠলো। সে আস্তে আস্তে ঘরের দরজা খুলে বের হলো। শাশুড়ির ঘরের দিকে একটা উঁকি মেরে দেখলো তার শাশুড়ি প্রতিদিনের মতো ঘুমাচ্ছে। তখন সে নিজের রূপ ধারণ করলো এবং বাহিরে বের হয়ে এলো। শাশুড়ি ঘুমের ভান করে থাকলেও তিনি কিন্তু সবকিছুই লক্ষ্য করেছেন। কিছুক্ষণ পর গোয়াল ঘরে একটা পশু ছটফট করার শব্দ শুনতে পেলেন। তার আর কিছু বুঝতে বাকি রইল না। এই ডাইনি মেয়েটা নিশ্চয়ই আমাদের বাড়িতে বউ সেজে এসেছে এবং প্রতিদিন একটা করে পশু ধরে তার রক্ত খেয়ে মেরে ফেলছে। রক্ত খাওয়ার পর সে আবার নতুন বউয়ের রূপ ধরে বাড়িতে ফিরে এলো। শাশুড়ি সেটাও লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করলেন, কিন্তু কিছুই বললেন না। পরের দিন সকালে তিনি তার ছেলেকে গোপনে ডেকে বললেন, শোন বাবা, তোকে একটা কথা বলি। তুই কালকে যে ডাইনির কথা বলেছিলি, সে ডাইনিটা আসলে আমাদের বাড়িতে উঠে এসেছে এবং তোর বউ সেজে। তুই যেই মেয়েটাকে আশ্রয় দিয়েছিলি, আসলে সে আর কেউ নয়, সেই মেয়েটাই ডাইনি। বলো কি মা, এটা কি করে সম্ভব? আর এটা তুমি বুঝলেই বা কি করে? কাল রাতে আমি সবকিছু লক্ষ্য করেছি। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম, তখন দেখলাম তোর বউ উঠে ডাইনির রূপ ধারণ করলো আর বাহিরে গিয়ে একটা গরু মেরে রক্ত খেলো। আজকেও গিয়ে দেখ, আমাদের গোয়াল ঘরে একটা গরু মরে পড়ে আছে। রাখাল ছেলেটি মায়ের কথা বিশ্বাস করলো এবং গোয়াল ঘরে গিয়ে দেখতে পেল আজও তাদের একটা গরু মরে পড়ে আছে। সে তখন একটি ফন্দি আঁটলো কিভাবে এই ডাইনির হাত থেকে বাঁচা যায়। সে কাউকে কিছু না বলে প্রতিদিনের মতো গরু নিয়ে বের হয়ে গেল, কিন্তু আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এলো গরু নিয়ে। ডাইনি তা দেখে বলল, কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে? আজ একটা বিপদের খবর শুনে তাড়াতাড়ি চলে এলাম। কি হয়েছে? কি বিপদ? তবে শোনো, আজ আমি লোকমুখে শুনলাম আজ নাকি আমাদের গ্রামে ডাকাত দল আসবে। তারা যার কাছে যা পাবে সে সবকিছুই ছিনিয়ে নেবে আর লোকজনদেরকে প্রাণে মেরে ফেলবে। এই জন্য আমাদের টাকা পয়সা, সোনা গহনা যা আছে সবকিছু নিয়ে গর্তে লুকিয়ে রাখতে হবে। তা বেশ, চলো আমরা গর্ত খোঁড়া শুরু করি। তখন সবাই মিলে একটা বড় গর্ত খোঁড়া শুরু করলো। যে মাত্র গর্ত খোঁড়া শেষ হয়েছে, সে ধন সম্পদ নিয়ে ডাইনি সবার আগে গর্তে প্রবেশ করলো। দেখো, আমি গর্তে গিয়ে ঢুকলাম, তোমরাও তাড়াতাড়ি করে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমাদের চলে আসতে হবে না, তুমি এখন থেকে ওখানেই থাকো। তখন রাখাল ছেলে ও তার মা মিলে তাড়াতাড়ি করে গর্তটি মাটি দিয়ে ভরাট করে ফেললো। এভাবে রক্তচোষা ডাইনি সারা জীবনের মতো গর্তের ভিতরে মরে পড়ে রইল। আর এভাবেই গ্রামের লোকজন রক্তচোষা ডাইনির কাছ থেকে মুক্তি পেল। রামগড়ের এক চাষি মিঠুনের বিয়ে হয়ে অনেক বছর কেটে গেছিল। মিঠুনের বউ রানী সব সময়ই দুঃখী থাকত যে ওদের কোনো সন্তান ছিল না বলে। তারপর একদিন মিঠুন আর রানী তাদের গ্রামের নাগদেবতার কাছে প্রার্থনা করলো, হে নাগদেবতা, আমার খালি কোল ভরিয়ে দাও। দুজনে নাগদেবতার কাছে প্রার্থনা করলো। তারপর নাগদেবতাকে দুধও অর্পণ করলো। আর তারপর নাগদেবতা ওদের আশীর্বাদ করলো। বিয়ের এত বছর পরে রানী গর্ভবতী হলো, কিন্তু যখন ওদের পুত্র জন্মালো তখন সারা গ্রাম অবাক হয়ে গেল, কারণ রানী একটা সাপের বাচ্চাকে জন্ম দিয়েছিল। গ্রামের লোকেরা মিঠুনকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে ও যেন ওর সাপকে ফেলে দেয়, কিন্তু মিঠুন আর রানী তাদের সাপ সন্তানকে নাগদেবতার আশীর্বাদ মনে করে বড় করতে লাগলো। দেখতে দেখতে
20 বছর কেটে গেল, আর এখন রানীর মাথায় একটা চিন্তাই ঘুরছিল। আবার কি হলো তোমার? এখন তো সবকিছু ঠিকই আছে। হ্যাঁ, সবই তো ঠিকই আছে। আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে, এখন কি হবে? এখন ওকে নিয়ে কি করব? আমি ওর বিয়ের কথা বলছি। কিন্তু আমাদের ছেলের সাথে বিয়েটা করবে কে? কেউ তো অবশ্যই রয়েছে। এখন মিঠুন নিজের ছেলের জন্য বৌমা খুঁজতে শুরু করলো। মহারাজ, আমার ছেলে হলো নাগ। নাগ দেবতার আশীর্বাদে ওর জন্ম হয়েছে। ওর বিয়ের জন্য সঠিক মেয়ে খুঁজতে আপনি আমাকে সাহায্য করবেন? কোন নাগকে বিবাহ কোন নাগ জাতি বা সাপুরেই করতে পারে, আর ওই সাপুরে সম্প্রদায়ের লোকেরা উত্তরের জঙ্গলে থাকে। মিঠুন সাপুড়েদের বস্তির খোঁজে বেরিয়ে পড়ল। উত্তর দিকের জঙ্গলে মিঠুন একটা বস্তি খুঁজে পেল, আর বস্তির সর্দারের সাথে মিঠুন কথা বলল। তাহলে এই ব্যাপার, আমি আমার মেয়ের বিবাহ আপনার ছেলের সাথে দেওয়ার জন্য রাজি আছি। তারপর ওই বস্তিতেই মিথুন আর রানীর সামনেই ওদের ছেলে নাগেশের নীলিমার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পর নীলিমা আর নাগেশ মিথুনের বাড়িতে থাকতে শুরু করলো। এক পূর্ণিমার রাতে নাগেশ নিজের নাগরূপ ছেড়ে দিল, আর ও একটা সুন্দর যুবকে পরিণত হলো। এই দেখে নীলিমা অবাক হয়ে গেল। হে উপরওয়ালা, এখন গিয়ে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে বলে আসি। নীলিমা, ওদেরকে এখন কিচ্ছু বলে না, সময় হলে ওরা ঠিক জানতে পারবে। এরপর থেকে প্রতিটি রাতেই নাগেশ সাপ থেকে মানুষ রূপে পরিণত হতো, আর নীলিমা ও নাগেশ অনেক গল্প গুজব করত। এক রাতে মিথুন কিছু একটার আওয়াজ শুনতে পেল। মিথুন জানলা দিয়ে দেখলো যে নাগের সাপ থেকে মানুষ রূপে পরিণত হয়েছে। ও অবাক হয়ে গেল, সে বুঝতে পারছিল না যে কি করবে। ও নিজের বউয়ের কাছে গেল। রানী, ওঠো, আরে তাড়াতাড়ি ওঠো। মিথুন রানীকে ওদের ছেলেকে দেখালো। এ তো একটা যুবক। হ্যাঁ, এখন তুমি এখানে দাঁড়াও। এরপর মিথুন চুপি চুপি ওদের ঘরের ভেতরে গেল আর সাপের খোলস তুলে নিল আর ওটাকে জ্বালিয়ে দিল। বাবা, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিলে। আমার এই শরীর আর কখনো সাপে পরিণত হবে না। আমার অভিশাপ খণ্ডন হয়ে গেল। রানী নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল, আর এরপর থেকে তাদের পরিবার সব সময়ের জন্য সুখী থাকতে শুরু করলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাঁচাও, কেউ আমার ভাইকে শাকচুন্নির হাত থেকে বাঁচাও, বাঁচাও। এ কি, ওদিক থেকে একটা ছোট্ট বাচ্চার চিৎকার শোনা যাচ্ছে। তাই তো, চলো তো গিয়ে দেখি। রহিমা দ্রুত সেখানে গিয়ে দেখে মিনু পেতনি রাজুর গলা টিপে ধরেছে। এ কি মিনু, তুমি তো ভালো হয়ে গিয়েছিলে, আর এখন এভাবে একটা ছোট্ট শিশুকে মেরে ফেলতে চাইছো? আমি ওকে মারতে চাইনি, কিন্তু ও আর ওরা আমাকে মারতে বাধ্য করেছে। আমি আমার প্রতিশোধ নেবই। কিসের প্রতিশোধ মিনু? কি হয়েছে তোমার? ছেড়ে দাও ওই বাচ্চাকে। ভাগ্যে সেই গ্রামের রাস্তা দিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলাম। আমাকে ছেড়ে দাও রহিমা, আমার কাজে বাধা দিও না। আগে বলো কি এমন হয়েছিল
যে কারণে আমাদের ভালো মিনুর এরূপ দেখছি আমি। টিনু মিনু পুরনো গ্রাম ছেড়ে নতুন এক গ্রামে গেল। সে নতুন গ্রামে থাকার জন্য লোকালয় ছেড়ে একটা বড় গাছ খুঁজতে লাগলো। এই গ্রামে কি ছোট গাছ ছাড়া বড় গাছ নেই? তাই তো, আমার তো আর বড় গাছে পা দিয়ে না বসলে ভালোই লাগে না। তবে যাই বলিস বোন, রহিমার ওই ছেলে মেয়ে দুটোকে আমার বেশ ভালো লাগছে। থাক, ওদের কথা ভেবে আর মন খারাপ করিস না। আমাদের ওই গ্রাম ছেড়ে চলে আসার সঠিক সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রামের মানুষেরা আমাদের উপর অনেক বিরক্ত ছিল। তা ঠিক বলেছিস বোন, ওই দেখ ওদিকে একটা বড় তেঁতুল গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, চল আমরা সেখানেই যাই। আর আশেপাশেও তো ফাঁকা। মিনু টিনু সেই তেঁতুল গাছের ডালে গিয়ে বসলো আর সেখানেই থাকতে শুরু করলো। অনেকদিন থেকে কোনো মাছ খাই না বোন, চল সামনের ওই পুকুরটা থেকে দুটো মাছ ধরে আনি। ঠিক আছে চল, এখন থেকে নিজেরাই মাছ ধরে খাবো, অন্য কাউকে আর বিরক্ত করবো না আমরা। বোন তুই এখানেই দাঁড়া, আমি গিয়ে মাছ তুলে আনছি। মিনু টিনুর দিন এভাবেই বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন সেই পুকুরের মালিক কেরামত মিনু টিনুকে মাছ তুলতে দেখে ফেললো। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। আমার পুকুরের মাছ এই দুই শাকচুনি মিলে চুরি করে খায়। এদেরকে তো আমি আচ্ছা মতো শাস্তি দেব। কিরে শাকচুনিরা, তোদের সাহস কি করে হলো আমার পুকুরের মাছ চুরি করে খেতে? আমরা চুরি করিনি বড় কাকা। কি মিথ্যে, আমরা চুরি করিনি। দেখ আজ তোদের দুটোকে কিভাবে মেরে সোজা করি আমি। না, মেরো না আমাদের, মেরো না আমার বোনকে। মারবো না মানে তোদের হাড়গোড় ভেঙে দেব। কেরামত মিনু টিনুকে মারতে থাকে আর মিনু টিনু কোনো মতে কেরামতের কাছ থেকে দূরে পালিয়ে যায়। বোন তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? কি আর হবে বোন, আমাদের যাই করুক আমাদের হাড়গোড় তো আর ভাঙতে পাবে না। কিন্তু ওই বড় আমাদের সাথে যা করলো তা মোটেও ঠিক কাজ করেনি। ওকে একটা উচিত শিক্ষা দেব আমি। না বোন, মানুষের পেছনে যাওয়ার আর কোনো দরকার নেই। মনে নেই একবার কি হলো আমাদের সাথে? তাই বলে কি আমরা মাছ খাবো না? মিনু টিনু মন খারাপ করে গাছের ডালে বসে দিন কাটাতে থাকে। এক সময় ওদের চোখ পড়ে পুকুরের পাড়ে থাকা দুটো বাচ্চার দিকে। বোন ওই দেখ, ওই বাচ্চা দুটো পুকুর থেকে মাছ তুলছে। বাচ্চা দুটোকে দেখ, গায়ে ছেঁড়া জামা। বোধহয় ওদের বাবা মা খুব গরিব। মিনা রাজু নামে দুটো গরিব বাচ্চা মাছ ধরছিল। তখনই সেখানে কেরামত লাঠি হাতে চলে আসে আর বাচ্চা দুটোকে ওর পুকুর থেকে মাছ তুলতে দেখে খুব রেগে যায়। তোদের সাহস তো কম না, তোরা আমার পুকুর থেকে মাছ চুরি করছিস। দেখ আমি আজ তোদের কি অবস্থা করি। না চাচা, আমাদের মারবেন না, আমাদের পেটে অনেক ক্ষুধা, বাড়িতে কোনো খাবার নেই, তাই মাছ ধরতে এসেছি। হ্যাঁ চাচা, আমাদের মাফ করে দিন, আমাদের মারবেন না। মারবো না মানে? দেখ তোদের কি অবস্থা করি আমি, দেখ তোদের কি শিক্ষা দেই আমি। ওরা দুজন সাঁতার না জানায় ডুবে যাওয়ার উপক্রম হলো। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের, কেউ আমাদের বাঁচাও। এ রে, এখন যদি আমি এখানে থাকি, গ্রামের লোকজন যদি আমাকে দেখে ফেলে, তাহলে তো সবাই আমাকে ধোলাই দেবে। যাই আমি, আর এমন ভাব নিতে হবে যে এসবের আমি কিছুই করিনি। কেরামত এমনটা বলে সেখান থেকে চলে যায়। বোন চল, আমাদের ওদের দুই ভাই বোনকে বাঁচাতে হবে। হ্যাঁ বোন, এখনই চল। কিন্তু তারপরেও মিনা রাজু মিনু টিনুকে দেখে ভয়ে কাঁপতে থাকে। এ কি, এ তো শাকচুন্নি। মিনা, তোর মনে আছে আমাদের দাদি কি বলেছিল? হ্যাঁ রাজু, মনে আছে। দাদু বলেছিল দুপুরবেলা আমরা যদি মাছ ধরতে আসি তাহলে শাকচুন্নি আমাদের পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এই তোমরা কি বলছো? আমরা তো তোমাদের বাঁচালাম। হয়তো তোমাদের আরো বড় কোনো পরিকল্পনা আছে, তাই আমাদের পুকুর থেকে তুলেছো তোমরা। মিনা, চল পালাই। মিনা রাজু দৌড়ে লোকালয়ের দিকে পালাতে লাগলো আর বলতে লাগলো,
শাকচুন্নি, পুকুর পাড়ে শাকচুন্নি আছে। দুটো শাকচুন্নি আছে, ওরা আমাদের মেরে ফেলবে। এ কোথায় আছো? শুনে যাও শাকচুন্নিদের কথা। কেরামত আড়াল থেকে মিনারাজুর এসব কথা শোনে আর নিজেকে বাঁচানোর জন্য ফোন দিয়াটে। মিনারাজু, তোমরা ঠিক আছো তো? কি কেরামত চাচা, আপনি আমাদের মারবেন না তো? না বাছা, আমি বিনা কারণে তোমাদের কেন মারবো? আসলে তখন আমার উপর শাকচুন্নি ভর করেছিল, তাই তো আমি তোমাদের মারতে গিয়েছিলাম। আপনি ঠিক বলেছেন চাচা, দুইটা শাকচুন্নি আমরা নিজের চোখে দেখেছি। সবাই শোনো, আমাদের গ্রামে শাকচুন্নি ঢুকেছে, সত্যিকারের শাকচুন্নি। মিনারাজুর কথা শুনে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে উঠল। কি বলে এরা? আমাদের গ্রামে শাকচুন্নি? আমাদের ছেলে মেয়েদের জন্য এটা তো খুব বিপদের কথা। মা, এখন কি তবে আমরা স্কুলে যেতে পারবো না? স্কুলে যাওয়ার সময় শাকচুন্নিরা যদি আমাদের ঘাড় মটকে দেয়? না বাচ্চা, আমরা তো আছি, তোমাদের কিচ্ছু হবে না। শোনো শোনো, আমি বলি কি, এই শাকচুন্নিরা আমাদের গ্রামে গজবের মতো, তাই এদের দ্রুত শেষ করতে হবে। এখনই কেউ গিয়ে চানু ওঝাকে ডেকে নিয়ে আসো। কেরামতের কথা মতো চানু ওঝাকে ডেকে নিয়ে আসা হলো। চানু ওঝা আর বাকি সবাই মিলে গেল সেই তেঁতুল গাছের কাছে, যেখানে মিনু টিনু বসেছিল। কি বোন, গ্রামের লোকেরা আমাদের দিকে আসছে কেন? বোধহয় আমাদের ধন্যবাদ দিতে। তো দুটো বাচ্চাকে বাঁচিয়েছে বলে কথা, কিন্তু ওদের সাথে ওঝা কেন? কি বলছিস, ওঝাও আছে নাকি? তাই তো, আমাদের তো তাহলে পালাতে হয়। ঠিক বলেছিস, বিষয়টা সুবিধা লাগছে না। আর দেখ, গ্রামের কিছু মানুষের হাতে মশালও আছে। চল, কথা না বাড়িয়ে আমরা পালিয়ে যাই। মিনু টিনু পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ওঝা নিজের শক্তি দিয়ে পেছন থেকে তাদের একটা খাঁচাতে বন্দি করে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমাদের কেন বন্দি করেছো তোমরা? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস? দুটো মাছুম বাচ্চাকে পুকুরে ফেলে মারতে চেয়েছিস, বলছিস কিছু করিসনি? আমরা তো ওদের বাঁচিয়েছি, উল্টো আপনি তো ওদের পুকুরে ফেলে দিয়েছিলেন। এ কি ওঝা, এখানে কি আপনাকে ডেকে নিয়ে এসেছি ওদের মিথ্যা নাটক দেখার জন্য? এই দুটাকে উচিত শিক্ষা দিন। আপনি ভাববেন না কেরামত মিয়া, দেখেন এই দুই পেতনিকে আমি কিভাবে বাতাসের সাথে ভ্যানিশ করে দেই। না, আপনারা আমাদের ছেড়ে দিন, আপনারা আমাদের ভুল বুঝছেন। ছেড়ে দিন, আমরা কিছু করিনি। মারো ওদের, মারো, শেষ করে দাও ওদের। ওরা থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। ওদের পরিকল্পনা আমাদের গ্রামকে নিজের হাতে মুঠোয় রাখা, তাই বুদ্ধি করে আমাদের পানিতে ফেলে দিয়ে আবার নিজেরাই পানি থেকে উঠিয়েছে। টিনু একটা সময় বুঝতে পারে যে ওদের আর বাঁচা সম্ভব নয়, কিন্তু সে জানতো একটা উপায় আছে যার দ্বারা ওদের মধ্যে একজনকে বাঁচানো যাবে। না, মিনুর মাথায় এসব ভাবনা আসার আগে আমার সব শক্তি মিনুকে দিয়ে দিতে হবে, তাহলে মিনু অনেক শক্তিশালী হয়ে উঠবে আর পালাতেও পারবে। টিনু এমনটা বলে ওঝা ওদের আঘাত করার আগে মিনুকে সব শক্তি দিয়ে দিল। মিনু, তোকে আমি নিজের শক্তি দিয়ে দিয়েছি, তুই পালিয়ে যা। না, আমি তোকে ছাড়া কোথাও যাব না, আমার কথা শোন, তুই যা বল। মিনু টিনু খুব কাঁদতে থাকে, আর অন্যদিকে কেরামত আর ওঝা হাসতে থাকে। নাটক দেখো, শাকচুন্নিদের দুই বোনের মধ্যেও আবার এত ভালোবাসা থাকে নাকি? আহারে, এত ভালোবাসা দেখে তো আমার চোখে পানি চলে আসছে। আপনি ভাববেন না কেরামত মিয়া, এই দুটোর কেউ আমার হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে না। বোন, তুই পালা বোন, আমাদের প্রতি অন্যায় হয়, তোকে প্রতিশোধ নিতে হবে। আমার সময় শেষ। আচ্ছা কেরামত, তোদের আমি শেষ করে দেব। তোরা আমার নিরপরাধ বোনকে শেষ করে দিয়েছিস। আগে তো নিজেকে বাঁচিয়ে দেখা। টিনুর শরীর বাতাসে মিলিয়ে গেলেও টিনুর অতৃপ্ত আর তার কান্না ভরা কণ্ঠস্বর মিনুর কানে গেল। বোন, এখন তুই ওদের সাথে লড়াই করে জিততে পারবি না। পালা বোন, বোন তুই পালা বোন, আমার কথা শোন।
টিনুর কণ্ঠস্বর শোনার পরে টিনুর আর ওর নিজ শক্তি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ কি উজা, কোথায় আর এক শাকচুন্নি? সর্বনাশ, ও তো বোধহয় পালিয়ে গেছে কেরামত মিয়া। সেদিনের মতো মিনু সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। বোন, তুই ছিলি আমার একমাত্র অবলম্বন। তুই ছাড়া আমার কেউ নেই। সেই তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। শাস্তি তো ওদের পেতেই হবে। বোন, তুই শুনতে পাচ্ছিস? তুই যেখানেই থাকিস না কেন, আমি তোকে কথা দিচ্ছি, সবকটাকে শেষ করে দেব আমি। এরপর থেকে মিনুর প্রতিশোধের আগুন মিনুকে দিয়ে সব গ্রামের মানুষকে একে একে শেষ করতে থাকে। আর এ নিয়ে গ্রামের সকলের মনে ভয় বাড়তে থাকে। গ্রামে যে কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কবে না জানি আমার পালা আসে, এজন্যই তো রাতে বের হতে চাই না। কিন্তু এই ব্যবসা বাণিজ্য আমাকে রাতেই করতে হয়। মনে আছে আমার কথা? কে 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 তুই? আমি মিনু। তুই আমার বোনকে মেরেছিলি, মনে আছে? বিনা কারণেই মেরেছিলি। ওর কোনো দোষ ছিল না, দোষ ছিল তোর। ও মাফ করো আমাকে। কোনো মাপ নেই তোর। মিনু দুহাত লম্বা করে কেরামতের গলা টিপে ধরে কেরামতকে সেখানেই মেরে ফেলে এবং অন্য এক রাতে শেষ করে ফেলে ওঝা চানুকে। শেষ। আমার লিস্টে আছে মাত্র দুজন, মিনা আর রাজু। তারপরে এদের দুই ভাই বোনকে আমি জঙ্গলে পাই। মিনা, রাজু, এদেরকে আমি শেষ করে আজকে আমার প্রতিশোধ পূর্ণ করব। না মিনু, এমনটা করবে না তুমি। দেখো, ওরা ছোট। কেরামত ওদের যা বুঝিয়েছে ওরা তাই বুঝেছে। ওরা তোমাকে দেখে আগে যেরকম ভয় পেয়েছে এখনো ভয় পাচ্ছে। মাফ করে দাও আমাকে মেনু শাকচুন্নি। আমি সবটা না জেনে তোমাদেরকে ভুল ভেবেছিলাম। আমাকে মাফ করে দাও শাকচুন্নি আন্টি। মিনু, ওদের ছোট সুন্দর মুখগুলো দেখো। এরপর কি তুমি পারবে ওদের মেরে ফেলতে? দেখো, আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে অন্যায় হয়েছে। কিন্তু রহিমা, তাহলে আমার প্রতিশোধের কি হবে? আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেব না। অনেক প্রতিশোধ তো নিয়ে ফেলেছো মিনু। এই বাচ্চা দুটোকে আমার বাচ্চার মনে করে ওদের ছেড়ে দাও। মিনু বাচ্চা দুটোর কান্না চোখের দিকে দেখে আর ওর বাচ্চা দুটোর জন্য খুব মায়া হয়। বেশ রহিমা, আমি ওদের মাফ করে দিলাম। আমি সত্যি ওদের আর মারতে পারবো না। শোনো মিনা, রাজু, একটা কথা বলি। যাচাই বাছাই না করে কোনো নিরপরাধের মাথায় অপরাধের বোঝা দিও না। আমাদের ভুল হয়ে গেছে। শেষমেশ মিনু রহিমার কথা শুনে গ্রামের লোকদের খুন করা বাদ দিয়ে দিল। তারপর সেখান থেকে চলে যায় দূর থেকে আরো দূরে, যেখানে একা থাকা যায়। চিল্লু নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এটা নাও, এটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আয় সোনা। মা, এখনই আসছি, আগে আরো কয়েকটা আম পেরে নেই। চিল্লু অনেকগুলো আম পেরে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, আরে এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এতে অনেক বেশি আছে, তুমিও নাম না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবাই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আনতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসব। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবি কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো তো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লু
আমগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, এবার বুঝলি? বুদ্ধ লোক একটা। তুই আমাকে বুদ্ধ বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো আপনার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস নাকি গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে গুড্ডুরাম আর গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত। আমি যে আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? তোমার সাহায্যের জন্য উপরওয়ালা নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে। আরে কাকু, আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাওয়ার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদেরকে এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আসলে আপনাদের সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ, তোমার কাছে কি সত্যি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদেরকে সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব আর তার বিনিময়ে সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি। কিন্তু আপনাকে এই আমের ঝুড়িটা নিজের মাথায় করে বাজার অবধি নিয়ে যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি তো এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন তাহলে সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে গাড্ডু, এই ঝুড়িটা মাথায় নে। কি বলো গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমিই তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? ছেড়ে দাও, ছেড়ে দাও গুরু, এই তুলছি, আমি নিচ্ছি তো আমি। এরপর গাট্টু আমের ঝুড়িটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে গিয়ে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 আম, জাদুর আম, জাদুর আম। যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুর আম, জাদুর আম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুর আম নিয়ে যান। আরে আরে আরে, এই আমগুলোর মধ্যে কি এমন থাকতে পারে? এগুলো তো সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি এই